বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়ে কথা বলবো, বিবর্তন মিশনের চ্যানেল থেকে আমি প্রথমে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই জাতীয় সংসদীয় আসন নোয়াখালী ২ সেনবাগ সোনামুড়ি আংশিকের সম্মানিত জনগণকে এবং সমগ্র দেশের দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত সকল সদস্যবৃন্দকে। আপনারা যারা সাম্প্রতিক সময়ে যে ডাকসু চাকসু এই যে সু ইলেকশন, এই সু ইলেকশনকে কেন্দ্র করে প্রবাস থেকে কিছু ইউটিউবার, যাদেরকে আমি বলি ভিউজ ব্যবসায়ী এবং এদেশের একটা মৌলবাদী সংগঠনের মাসোহারা ভিত্তিক দাস এবং বাংলাদেশে ইদানিং আমরা লক্ষ্য করছি দুই একজন স্বাধীনতা বিরোধী একটা শক্তিকে ক্ষমতা তারা নিয়ে আসছে এবং বিএনপি আর ক্ষমতার মুখ দেখবে না। বিএনপি কেন ক্ষমতায় যাবে না এই নিয়ে তারা বিশ্লেষণ করে। বিএনপি আর ক্ষমতার মুখ দেখবে না, বিএনপি কোনোভাবে কোনো চেষ্টাতেই আর সুবিধা করতে পারবে না, বিএনপি শেষ। কেন? ডাকসুতে ছাত্রলীগ তথাকথিত শিবির, এই ছাত্রলীগ ছদ্মবেদী শিবির ডাকসুতে এবং জাকসুতে বিশাল বিশাল সংগঠনগুলো বয়কট করেছে নির্বাচন, তারা পাশ করেছে। ইতিমধ্যে অনেক জালিয়াতির খবর পাওয়া যাচ্ছে, অনেক কারচুপির খবর পাওয়া যাচ্ছে, অনেক ধরনের অনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় নির্বাচন কমিশনের সদস্য পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনের সদস্যরাও নির্বাচনকে বয়কট করেছেন গ্রহণ করাকে। কোথাও কোথাও কোনো কোনো শিক্ষক পদত্যাগ পর্যন্ত করেছেন। এই অবৈধ কারচুপি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তা পুষ্ট এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পরাজিত শক্তি সমন্বয়ে 2018, 14 এবং কি 24-এর নির্বাচনের মতোই অনেক অভিযোগ এই নির্বাচনের বিরুদ্ধে রয়েছে। কিন্তু তারা আজকে অপপ্রচার করে বেড়াচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, সামাজিক মিডিয়াতে। তাদের দালালরা, তাদের দোসরেরা বিএনপি শেষ, বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপি কেন ক্ষমতায় আসতে পারবে না, এই নিয়ে তারা অনেক ইচ্ছা কাহিনী বলে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি যারা এই কথাগুলো বলছেন তারা যেভাবে অসভ্যতাপনা, অশ্লীল, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন, আমাদের পারিবারিক শিক্ষা এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, ম্যাডাম খালেদা জিয়া, আমাদের বর্তমান রাজনৈতিক গার্ডিয়ান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে এই শিক্ষা দেন নাই অন্য একটা রাজনৈতিক দলকে, কোন গোষ্ঠীকে অশ্রাব্য অশালীন ভাষায় স্লোগান দিয়ে বেইজ্জতি করা, অপমান করা, অসম্মান করা এবং বিভিন্নভাবে অপকর্ম, ভণ্ডামি, মুনাফিকি করে সস্তা জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করো। আমরা এগুলো করি না, এটা আমাদের রাজনৈতিক শিক্ষার অংশ নয়। আমি যে কথাটা সম্মানিত দর্শক আপনাদেরকে বলতে চাই, অনুগ্রহপূর্বক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত মেহেরবানি করে দেখার অনুরোধ করছি, একই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমি নিজে একজন সংসদ সদস্য পদপ্রার্থী, নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিক। তো আমার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আপনাদের মনে আছে যাদের বয়স 50 বা তার বেশি বা 45-47, অর্থাৎ স্বাধীনতা উত্তর যে সময়টা 72 পরবর্তী এবং শেখ মুজিবের 15ই আগস্টের ঘটনার পূর্ব এবং পরবর্তী সময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা আপনারা একটু স্মরণে আনার চেষ্টা করুন। আপনারা যদি সেই দিনগুলোর কথা স্মরণে আনেন তাহলে আপনারা কি দেখবেন, শেখ মুজিবের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তখনকার মেধাবী ছাত্ররা, সব নির্লোভী বলা হয় তাদেরকে, তারা ক্ষমতার মসনদে বসতে চান নাই, ক্ষমতার বাগাবাগিতে যান নাই। তারা একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন করার আহ্বান করেন। শেখ মুজিব তা না করে দলীয় সরকার গঠন করেন। তারপর শেখ মুজিবের সেই শাসনামল, দুর্ভিক্ষ ইত্যাদি, সেদিকে আমি যাব না, আমার বক্তব্যের বিষয় আজকে তা নয়। 75 পূর্ব এবং 75 পরবর্তী বাংলাদেশে এই নির্লোভী, নিঃস্বার্থবাদী, যদিও তাদের রাজনৈতিক সিদ্ধান্তের অনেক ভুল আছে, তাদের আদর্শিক চিন্তারও অনেক ভুল থাকতে পারে, সেই গবেষণা অনেকেই করছেন, ভবিষ্যতে আরো হবে, সে নিয়ে আমি বক্তব্য রাখব। তারা জাসদ নামক একটি রাজনৈতিক দল সৃষ্টি করলেন এবং জাসদের একটা সহযোগী সংগঠন হলেন জাসদ ছাত্রলীগ নামে পরিচিত। আপনাদের মনে আছে এই জাসদ ছাত্রলীগের যে উন্মাদনা, সারা বাংলাদেশের সকল মেধাবী ছাত্ররা, তরুণরা, যুবকরা, বিশেষ করে সারা বাংলাদেশের ছাত্র সমাজ মানেই জাসদ ছাত্রলীগ। এবং 15ই আগস্টের সেই ঘটনার আগে পরের যে সময়টি আপনারা দেখবেন, ডাকসু বলেন, চাকসু বলেন, রাজসু বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের স্কুল কলেজগুলোতে পর্যন্ত সকল ছাত্র সংসদে বিজয়ী হয়েছিলেন একচেটিয়াভাবে জাসদ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে যতগুলো কলেজ ছিল, তখন প্রত্যেকটি কলেজ সংসদ ছিল, কলেজের সংসদ ছিল, ছাত্র সংসদ ছিল, সমস্ত ছাত্র সংসদে জাসদ ছাত্রলীগ একচেটিয়া এবং বিপুল ভোটের ব্যবধানে সমগ্র বাংলাদেশের কি বিশ্ববিদ্যালয়, কি কলেজ, তারাই নির্বাচিত হয়েছিল, তাদের দখলে গিয়েছিল। কিন্তু তার মানে কি জাসদ ক্ষমতার মুখ দেখেছে? বরং কি হয়েছে, জাসদের মিছিল হতো, আমার মনে আছে এত বড় মিছিল আর কারো হতো না। কিন্তু আমরা এমনও দেখেছি
একটা কেন্দ্রের মধ্যে জাসদের 172 জন কর্মী ভোট পেয়েছেন 66। 172 কর্মী 66 ভোট, 172 পলিটিক্যাল ওয়ার্কার, পলিটিক্যাল এলিমেন্ট, পলিটিক্যাল লিডার, অথচ ভোট পেয়েছেন 66। এবং তখন তারা জাসদ করত যে কোনো জায়গায় মিছিল মিটিং এর কর্মসূচি নিলে আশপাশের সকল এলাকা থেকে, দূর দূরান্ত থেকে জাসদের নেতা কর্মীরা এসে, ছাত্রলীগ নেতা কর্মীরা এসে হাজির হতেন এবং বিশাল মিছিল হতেন। এবং একটা শব্দ আছে, আজকে আমরা ধর্মীয় উগ্রবাদী শক্তিকে, মৌলবাদী শক্তিকে আমরা জঙ্গিবাদী বলি। তো তখনকার সময় একটা মিছিলের নাম ছিল জঙ্গি মিছিল। এই জঙ্গি মিছিলের শুরুটা 69 থেকে, এবং এটা খুব মাঠ পায় 72 পরবর্তী সময়ে জাসদ ছাত্রলীগের মিছিল। প্রত্যেকটা মিছিল ছিল জঙ্গি মিছিল। কিরকম জঙ্গি মিছিলটা? কিরকম? হাতে লাঠি ছোটা থাকবে, আর দৌড়িয়ে দৌড়িয়ে, লাফিয়ে লাফিয়ে, দৌড়ানো অবস্থায় মিছিল করবে। তো এই জঙ্গি মিছিলকে দেশের মানুষ, সাধারণ জনগণ পছন্দ করতেন না। এবং তখনকার জাসদ ছাত্রলীগ এবং জাসদ এত বেশি ক্ষমতাবান হয়ে যান, তাদের প্রতিও মানুষের এক ধরনের ভয় ভীতি কাজ করত। একদিকে আওয়ামী লীগকে পছন্দ করতে পারতেন না, আওয়ামী লীগকে সহ্য করতেন না জনগণ, আওয়ামী লীগের প্রতি বিরক্ত। আরেকদিকে জাসদের কর্মকাণ্ডেও দেশের জনগোষ্ঠী, দেশের প্রান্তিক জনগোষ্ঠী সমর্থন দেন নাই। শুধু ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ। তো আমি এই কথা কেন বললাম? যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্র সংসদ দখল করে কারচুপির মাধ্যমে, জাসদ ছাত্রলীগ ছাত্র সংসদ নির্বাচনে কখনো জালিয়াতি করে নাই, এটা ঠিক। একেবারে ফেয়ার ইলেকশনেই জাসদ ছাত্রলীগ সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজগুলো ছাত্র সংসদ দখল করেছে। দখল নয়, নির্বাচিত হয়েছে। আর আপনারা যেটা করেছেন সেটা দখলের পর্যায়ে পড়ে, সেটা কারচুপির পর্যায়ে, যেটা নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। তো যেই কথা আমি বলছিলাম, যদি সাকসুতে ডাকসুতে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, সারা বাংলাদেশের সমস্ত কলেজগুলোতে একচেটিয়া ভাবে জাসদ ছাত্রলীগ ছাত্র সংসদে বিপুল ভাবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত কি ক্ষমতার মুখ দেখেছে? ক্ষমতার মুখ দেখেন নাই। উপরিয়ন্ত বহু ভাগে বিভক্ত হয়ে ধীরে ধীরে সেই শক্তিটি অপমৃত্যু ঘটেছে। তো এবং ছাত্রলীগ তো দূরের, জাসদ ছাত্রলীগ তো দূরের কথা, জাসদেই আজকে নাম খাওয়া আসতে আছে। যেমন রব্বাইয়ের সম্মানে একটা গ্রুপ আছে, রব্বাইয়ের সাথে, মান্না ভাইয়ের সাথে একটা গ্রুপ আছে। ইনু তো বাটপারি করে দলটাকে ধ্বংস করার পিছনে তার মৌলিক অবদান। শাহজাহান সিরাজ ভাই মারা গেছে, আপামা মাহবুল হক মারা গেছে, তারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। রব্বাই অসুস্থ আছেন, তোমার সুস্থতা কামনা করছি। দয়া করে যারা জাসদের আমার এই বক্তব্য শুনছেন, তারা আমার প্রতি মনে কষ্ট নেবেন না। বাস্তবতা যেটা সেটাই আমি বলছি, যে জাসদের
চিন্তার মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে, কর্মসূচির মধ্যে, আদর্শের মধ্যে এবং সংগঠনকে সংগঠিত করার যে নীতি, নৈতিকতা, কৌশল, সেই জায়গাগুলোতে প্রচন্ড রকম ভুল ছিল বলেই অপমৃত্যু হয়েছে। ক্ষমতায় যাওয়া তো প্রশ্নই উঠে না। আর আজকে যে দলটি, কিন্তু জাসদ দলটি, এরা সবাই মুক্তিযোদ্ধা ছিল, সবাই সবাই, এবং মূল মুক্তিযোদ্ধা তারাই ছিল। শেখ মুজিব আওয়ামী লীগ নয়। সিরাজুল আলম খান পন্থী, স্বাধীন বাংলা নিউক্লিয়াস পন্থী, ছাত্র সমাজ, যুব সমাজ, জনগণ, এরা হলো সত্যিকারের মুক্তিযোদ্ধা। আর মুজিবপন্থী শেখ মুজিবের আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা যারা, এরা আদতে কেউ মুক্তিযুদ্ধ এমনি ভাবে অংশগ্রহণ করেন নাই। এরা ক্যালকাটাতে গিয়ে কেউ তফুদা, কেউ রাজুদা সেজে আনন্দ ফুর্তি করেছেন, তাস জুয়া খেলেছেন, আরো অন্যান্য কলঙ্ক আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এই জাসদের কোনো কলঙ্ক ছিল না, এই জাসদ ছাত্রলীগের কোনো কলঙ্ক ছিল। কলঙ্কটা কি? উগ্রবাদিতা, যেটা মানুষ পছন্দ করতেন না। এবার আসি, সমগ্র বাংলাদেশের ছাত্র সংসদগুলো দখল করার বিজয়ী হওয়ার পরেও, প্রিপেয়ার ইলেকশনে বিজয়ী হওয়ার পরেও সেই দলটি মরে গেছে। তো আজকে 2-4টা বিশ্ববিদ্যালয়ে কারচুপির নির্বাচন করে জিতে ক্ষমতায় চলে যাবেন, বিএনপি হেরে যাবে। কেন হেরে যাবে? এই প্রভাবে, এই চিন্তা যারা করছেন তারা বোকার স্বর্গে আছেন। যদি ছাত্র সংসদে, ডাকসুতে, চাকসুতে, রাজসুতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অপর বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ছাত্র সংসদে জয়লাভ করার মধ্য দিয়ে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার সুযোগ থাকতো, তাহলে সেটা 70-এর দশকেই জাসদ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করতে পারত। অতএব ছাত্র সংসদ ইলেকশনে নির্বাচিত হওয়ার অর্থ আবার কারচুপি দ্বারা কলঙ্কিত যে সমস্ত নির্বাচন, সেই সমস্ত নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে আপনারা যে স্বপ্ন বিলাসী যে সমস্ত ইউটিউবার আজকে প্রচার করে বেড়াচ্ছেন, বাংলাদেশের মাসুম মাহমুদ সহ আরো দেশি বিদেশি এবং অপর বিভিন্ন মিডিয়াতে, এবং আপনাদের দলের বিভিন্ন লোকেরা পিআর এর নাম দিয়া, এই নাম দিয়া, ওই নাম দিয়া যে সমস্ত অপকীর্তি আপনারা করছেন, করতে যাচ্ছেন, আপনাদেরকে বাংলাদেশের জনগণ রুখে দিবে। আর আমার দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতিকে আদর্শ হিসাবে ধারণ করে এবং দলের অভ্যন্তরেও গণতান্ত্রিক চর্চা হয়। সে কারণেই দলের একজন কর্মী সমর্থক হিসেবে আমি আমার দলকে নিয়েও সমালোচনা করতে দ্বিধা করি না, কারণ এটা আমার দল অ্যাকসেপ্ট করে গঠনমূলক আলোচনাকে। ছোট ছোট পরাজয় বিশাল বিস্তৃত বিজয়ের পথকে সমৃদ্ধ করে। আজকে কারচুপির মাধ্যমে হোক, যে মাধ্যমেই হোক, ছাত্র সংসদ তার দখলই করেছে, বিজয়ী হয়নি। কিন্তু এইটাকে আমাদের বিএনপি হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সমর্থক পর্যন্ত প্রত্যেককে উপলব্ধি করতে হবে আমাদের কি করণীয়, জনগণের প্রতি আমাদের দায়িত্ব কি। আসুন, জনাব তারেক রহমানের বারবার যে অনুরোধগুলো করেছেন, সেই অনুরোধগুলোর প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। আমি এর আগে একবার বলেছিলাম,
জামাতের নেতৃবৃন্দের বিচার যখন হয়, রাজনীতি যখন নিষিদ্ধ হয়, তাদের 60 ভাগ আওয়ামী লীগে চলে যায়, 40 ভাগ কোনো না কোনো ভাবে বিএনপিতে ঢুকে পড়ে। 5ই আগস্ট পরবর্তী সময়ে চাঁদাবাজি, লুটতরাজ, যত অপকর্ম এরাই করেছে। বিএনপির ভিতরে যে 40%, এই 40% সবাই করেছে। দোষটা, কলঙ্কটা বিএনপির গাড়ে চাপিয়ে দিয়েছে আমার দলের হাইকমান্ড এবং বিএনপির অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রিয় ভাইয়া। এই বদমাইশগুলোকে জামাত থেকে, শিবির থেকে আমাদের মধ্যে ঢুকে পড়া এবং 5ই আগস্ট পরবর্তী তাদের অপকর্মের জন্য হাজার হাজার এই শিবিরপন্থী জামাতপন্থীদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এবং সরকারকে অনুরোধ করা হয়েছে এদেরকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু সরকার গ্রেপ্তার করে নাই। তার মানে কি, এই লোকগুলো এইভাবে মব সৃষ্টি করুক, এই কারণ তারা তো অরিজিনাল জামাত শিবির, এখন বিএনপির নামে তারা অপকর্ম করতেছে। বিএনপি জনগণ থেকে জনপ্রিয়তা হারাবে, জনগণের আস্থা নষ্ট হবে। তাদের মোটা মাথার বুদ্ধিটা হলো এই, জনগণ ইতিমধ্যে সেটা বুঝতে পারছে। ইতিমধ্যে আপনারা আমাদের সুফিদের যারা এদেশে ইসলাম প্রচার করেছেন, তাদের মাজার ভাঙা থেকে শুরু করে অনেক অপকর্ম, চাঁদাবাজি, আওয়ামী লীগের লোককে থানা থেকে জোর করে বের করে নিয়ে আসা, বিভিন্ন অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দেন, আওয়ামী লীগকে তারা এই করেন সেই করেন, সাধারণ ক্ষমা ইত্যাদি ইত্যাদি। এসব অপকর্ম করে শেষটা ভালো হবে না। এবং পিয়ারের স্বপ্ন, আমি আর অশালীন ভাষায় কিছু বললাম না, পিয়ারের ধোঁয়া তোলে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা, জনগণ এটা বুঝতেছেন। এবং আজকে দেশের জনগণ রিকশাওয়ালা থেকে শুরু করে মুঠি মজুর পর্যন্ত, সর্বোচ্চ পর্যায়ের জজ থেকে শুরু করে, বিচারক থেকে শুরু করে সচিব পর্যন্ত প্রত্যেকটা মানুষ বুঝতেছেন দেশে দ্রুত একটা নির্বাচন হওয়া প্রয়োজন, সুষ্ঠু নির্বাচন। আমরা আমাদের দলের আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলো থেকে নিজেদেরকে সংশোধন করব এবং আমাদের মধ্যে যারা নোংরা খারাপ মানুষ আছে তাদেরকে তালিকা করে দলের হাইকমান্ডকে কাজ করতে সহযোগিতা করব, বাছাই করতে সহযোগিতা করব, এদেরকে দল থেকে বের করিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করব। যাদের দ্বারা আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যাদের সাদাবাজির দ্বারা, যাদের বিভিন্ন অপকর্ম, বদমাইশি, জবরদখল থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বাইর করে ত্যাগী, সৎ, নির্লোভী, জনগণের জন্য কাজ করবে, জনগণের সাথে কাজ করবে, নিজের জীবনকে জনগণের জন্য উৎসর্গ করবে, স্রষ্টা এবং সৃষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, এই জাতীয় রাজনীতিতে বিজ্ঞ, প্রজ্ঞাবান নেতাকর্মী যারা গত 18 বছরের রাজনৈতিক মাঠে বারবার রক্ত দিয়েছেন, জেল কেটেছেন, গাম জড়িয়েছেন, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করে, পদ বাণিজ্য বন্ধ করে, যাবতীয় আমাদের ভেতরকার মধ্যে যে সমস্ত বাজে নজিরগুলো রয়েছে, পদ বাণিজ্য করা, যে কখনো মিছিল করে নাই, মিটিং করে নাই, একটা মামলা নাই, কোনদিন রাজপথে আসে নাই, ব্যবসায়ী টাকার জোরে কমিটিতে বড় পদ পেয়ে গেছে, এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, এটাকে বাদ দিতে হবে এবং দলীয় ত্যাগী, রক্ত ঝরানো, গাম ঝরানো নেতা কর্মীদেরকে যথাযথ মূল্যায়ন, বিচার বিবেচনায়, মূল্যায়নে, পদায়নে, মনোনয়নে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করতে হবে। এবং এখন থেকে আমাদের দলের হাইকমান্ডের উচিত একটা সিদ্ধান্ত নেওয়া, সেটা হলো
তাবলিগে জামাত যেভাবে দাওয়াতি কাজ করে, প্রতিটি দোকানে দোকানে, প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ঘরে ঘরে, ডোর টু ডোর গিয়ে তাদের দাওয়াত, তাদের বয়ান, তাদের ন্যারেটিভ প্রচার করেন, ঠিক একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে, জনাব তারেক রহমানের বিগত জীবনের যে ত্যাগ, যে আদর্শ, যে সংগ্রাম এবং আমাদের যে ইসলামিক ইমানদারিত্ব এবং আমরা যে অন্য রাষ্ট্রের দাস হিসেবে নিজেদেরকে কখনো হতে দেয়নি এবং আমরা যে মাথা উঁচিয়ে চলি, আমরা বন্ধুত্ব করি, দাসত্ব করি না এবং আমরা সকল ধর্মকে তার নিজ নিজ ধর্ম পালন করার স্পেস তৈরি করে দিই এবং আমরা আমাদের ধর্মের উপরে অবিচল বিশ্বাস এবং ইমানদারিত্বের সাথে আমাদের ধর্ম বিশ্বাসকে লালন পালন করি এবং প্র্যাকটিস করি। এই জাতীয় বক্তব্যগুলো ঘরে ঘরে গিয়ে টিম ওয়াইজ এই ফর্মুলায় কাজ করতে হবে এবং কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত কমিটিগুলোতে আমূল সংস্কার আনতে হবে। বয়স্কদেরকে সম্মানের সাথে উপদেষ্টা জায়গায় দিয়ে যারা এখনো কিছু কর্মশক্তি আছে তাদেরকে নির্বাহী কমিটিগুলোতে এনে কাজ করার সুযোগ দিতে হবে। সেই জায়গায় টাকা দিয়ে যে কোনো লোক এসে, সে বিএনপি করুক, বিএনপি সমর্থকই হোক, কিন্তু মিছিলে আসে নাই, মিটিং এ আসে নাই, জেল কাটে নাই, মামলা খায় নাই, বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে সে সুবিধা নিয়েছে, সেই জাতীয় লোকগুলোকে কোনো অবস্থাতেই কমিটিতে জায়গা দেওয়া যাবে না। হ্যাঁ, দু একজনকে আপনি উপদেষ্টা করতে পারেন। এর বাইরেও আরো কিছু কাজ আমাদের আছে যেগুলো পাবলিক করা যাবে না। আমি সেটা একটা প্রতিবেদন আকারে লিখে বিএনপি হাইকমান্ডের কাছে হাজির করব। আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি থাকে, কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জনাব তারেক রহমানের একটাই কথা, জাতীয় ঐক্য। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করলেও এককভাবে ক্ষমতায় যাবে না। রাজপথে থাকা আন্দোলনে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়, জাতীয় সরকার করতে চায়। এরপরে আর কোনো বিভাজনের দরকার নেই, আর কোনো বাড়াবাড়ির দরকার নেই। তারপরে বিএনপি নেতা কর্মীদের প্রতি জনাব তারেক রহমান যেটা বলেছেন, রাজনীতিকে, দলকে দলবাজি করে রাজনীতিকে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করা যাবে না। অতএব এবং জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই আসুন আমরা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হই, জনাব তারেক রহমানের বক্তব্যগুলোকে মনে প্রাণে শুনি, ধারণ করি, লালন করি, পালন করি এবং জনগণের মধ্যে সেটার প্রতিফলন ঘটাই। তাহলে ইনশাল্লাহ আমাদের বিপুল বিজয়কে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কেউ ঠেকাতে পারবে না, কোনো মানুষ ঠেকাতে পারবে না, আল্লাহর রহমতে। কাজেই বক্তব্য লম্বা করব না। আমার বক্তব্য শোনার জন্য, আলোচনা শোনার জন্য আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই নির্বাচনে একজন সংসদ সদস্য হিসেবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমত থাকলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আমার মা, আমার ময় মুরব্বিয়ান, তাদের দোয়া আশীর্বাদ, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আংশিক থেকে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে সমর্থন দেবেন। আমার নির্বাচনী কাফেলায় আপনাদের সংগতি এবং সম্পৃক্তি এবং সক্রিয় অংশগ্রহণের আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।